আমাকে একটু দিকে চলে দাও। সোজা 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 দেখবো সবগুলো কি হচ্ছে না হচ্ছে এত রোগ আছে। हाँ करो हाँ 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 আচ্ছা একটু আপনি একটু বসবে। দেখো গ্যাস্ট্রোএন্টারাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা প্রথম আসছে সেটাই কিন্তু তোমাদের আবার বেশি দরকারি। তোমাদের বেশি কাজ হচ্ছে মুখের ভেতরে। মুখের ভেতরে এই গ্যাস্ট্রোএন্টারাল মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে মাউথ ক্যাভিটি ওয়াল। কালকে যেটা বলছিলাম কত রোগ হতে পারে সেগুলো। এবার পার্সেন্ট তুমি যদি 10টা পেশেন্ট থাকো 10 রকম ফাইন্ডিংস পাবে। হ্যাঁ এর যেমন একটু হাঁ করুন বাবা, একটু যার যেটা পাওয়া যাবে সেটা লিখতে হবে। আমি টোটাল কি হতে পারে সেটা ক্লাসে বলে দিচ্ছি, কিন্তু যার যেটা আছে সেটাকে দেখে লিখতে হবে। কি দেখছো দেখো, তুমি দেখে বলো তো, একজন দেখে বলো তো কি আছে, সব বাকিদের বলে দাও। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। এই যে যেখানে টুথটা কি হয়েছে, কেরিজ টুথ হয়েছে, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। ওপর দেখো জিঞ্জিভাইটিস রয়েছে, জিঞ্জিভাইটিস। হ্যাঁ হ্যাঁ এগুলো ইনফ্যাক্ট এগুলো তোমরা আমার থেকে অনেক বেশি জানবে, কিন্তু আমাদের পার্ট অফ দ্য গেম আমাদের করতে হবে। এটা যেটা দেখো দেখো হ্যাঁ পিগমেন্টেশন আছে, কালো পাড়া হয়ে গেছে, দাঁতগুলো ক্ষয়ে গেছে, মাড়িটা আনহেলদি রয়েছে, এই সবগুলো রয়েছে। কোনটা? এই দেখো, হ্যাঁ দেখো ও যেমন বললো হেলদি অ্যাটমসফিয়ার, তেমনি ওরাল ক্যাভিটি পুরোপুরি নর্মাল এরকম লোক পাওয়া খুব দুষ্কর। হ্যাঁ ওরাল ক্যাভিটি পুরোপুরি নর্মাল। আচ্ছা এবার দাঁতগুলো চাপুন, এবার দাঁত আমার মতো করো, করুন। এই দেখো দাঁতের শেপ দেখো কিরকম, দিকে হয়ে গেছে, ক্ষয়ে গেছে, কিছু উড়ে গেছে, কিছু জায়গায় ফাঁকা হয়ে গেছে, এখানে ফাঁকা হয়ে গেছে, মানে কত বলবো। আচ্ছা তাহলে সেটা ছেড়ে দাও। আমি কালকে কি কি হেডিংয়ে বললাম, কি কি দেখতে হবে বললাম, কালকে কি যে ক্লাসে বললাম কি কি দেখতে বললাম। মাউথ ক্যাভিটি কি কি দেখবো, লিপস দেখবো, লিপ থেকে শুরু হবে, লিপস হ্যাঁ, তারপরে ওরাল হাঁ করুন বাকাল মিউকাস মেমব্রেন, হ্যাঁ তারপর টাং ডিপটা বার করুন, টাঙে যদি ইনফ্লামেশন হয় তাহলে গ্লসাইটিস। আচ্ছা তারপর জিঞ্জিভা গাম, তারপরে টিথ, তারপরে পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, প্যালেট, হার্ড প্যালেট, সফট প্যালেট, হার্ড প্যালেট, সফট প্যালেট। আচ্ছা একটু জিভ বলুন, জিভটা এদিকে বার করুন, আমার দিকে জিভটা বার করুন একটু, বলুন বলুন, বলুন মাথাটা নিচু করে বলুন, বলো এই দেখো ওইটা হচ্ছে উভুলা, ওইদিকে প্যালেট, সফট প্যালেট, ওইটা উপরে উঠছে ওটা সফট প্যালেট। তাহলে এতগুলো স্ট্রাকচার সব দেখতে হবে। আবার গোড়া থেকে বলছি এটা লিপস, তারপরে হার্ড প্যালেট, সফট প্যালেট আর পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, এগুলো সব কালকে ডিটেলস ক্লাসে বলেছি। দুটো ডেন্টিস্ট আমি যাচ্ছি, কিন্তু পার্সেন্ট ভ্যারি করবে এবং কিছু না কিছু ফাইন্ডিংস এক্সপেক্ট করবে। সে আত্মসালফার থেকে শুরু করে যাবতীয় রোগ এখানে হতে পারে। হ্যাঁ গ্রামের হাইপারট্রফি হতে পারে, গ্রামের জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাল অ্যাবসেস, হ্যাঁ ডিপি অফ দ্য টুথ, ক্যারিজ টুথ, এইসব বিভিন্ন থাকতে পারে। তারপরে পোর্শন কি হচ্ছে, ইসোফেগাসটা কোথায় থাকে, এই গলা থেকে শুরু করে স্টমাক পর্যন্ত, ওইটা আমরা দেখতে পাই না, ওটা চেস্টের ভেতর দিয়ে যায়। ইসোফেগাসের কোনো গ্রস অ্যাবনর্মালিটি হলে সেটা আমরা হিস্ট্রি থেকে বাইরে থেকে পাবো, কিন্তু ইউজুয়ালি দেখা যায় না। তারপরে চলে আসবো আসলে অ্যাবডোমেনে দেখো ইন্সপেকশন, অ্যাবডোমেন হচ্ছে ইন্সপেকশন, প্যালপেশন, আরেকটু নামে হ্যাঁ ঠিক আছে দেখি। আচ্ছা এটা ঢিলা রাখো, ঢিলা রাখো। আচ্ছা ইন্সপেকশনে কি কি দেখা হবে দেখো, ইন্সপেকশন অফ দ্য শেপ অফ দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনের শেপটা কেমন আছে। অ্যাবডোমেন কি হতে পারে, অ্যাবডোমেন একবারে খাদে হতে পারে, একবারে সারফেস নর্মাল সারফেস থাকতে পারে, আবার হয় খুব ফোলা, পেটটা পুরো ফোলা এরকম থাকতে পারে। ঠিক আছে, শেপ অফ দ্য অ্যাবডোমেন, শেপ এটা নর্মাল শেপ, মানে খুব যে ডিস্টেন্ডেড বা সেরকম কিছু নাই, কিন্তু কোনো পেশেন্ট দেখলে এত বড় ফুলে আছে, তাহলে কি হবে, ফ্যাট, ফ্লুইড, ফ্ল্যাটাস, ফিসিস, ইন কেস অফ ফিমেল ফিটাস অ্যান্ড ফ্যাটাল গ্রোথ। 6টা এফ যদি গোটা পেটটা ফুলে যায় 6টা এফ হতে পারে। কি ফ্যাট মোটা হয়, দুইটা হলো বিশাল মোটা, ফ্যাট, ফ্লুইড, ফ্ল্যাটাস, ফ্যাট, ফ্লুইড ওই যে বলে অ্যাসাইটিস, মানে জল জমে যদি যায়, জল জমা কিছু হতে পারে। যদি কনজেস্টিভ ফেলিওর হয়, যদি সিরোসিস অফ লিভার হয়, যদি কর্নিক কিডনি ডিজিজ থেকে হতে পারে, ম্যালনিউট্রিশন থেকে হতে পারে। তাহলে ফ্যাট যদি মোটা হয়
ফ্লুইড, গ্যাসাইটিস থাকে। তারপরে কি বল ফ্যাটাস, যদি পেটে গ্যাসে ভর্তি, বেলুনের মতো গ্যাসে ফুলে আছে, গ্যাস পাস হচ্ছে না গ্যাস। তারপরে ফিসিস, যদি কেউ এমন আছে কনস্টিপেশন, 5 দিন 7 দিন 10 দিন পায়খানা করলো না, তাহলে পেটটা ফুলে যাচ্ছে। ইন কেস অফ ফিমেল যদি ফিটাস, নিয়ার টার্ম ফিটাস থাকে, 8-9-10 মাসে প্রেগনেন্সি থাকে, তাহলে পর হতে। আরেকটা হচ্ছে ফ্যাটাল গ্রোথ, যদি কোনো বড় ম্যালিগনেন্সি বা টিউমার থাকে, ফিটাল গ্রোথ, ফ্যাটাল গ্রোথ মানে সিরিয়াস গ্রোথ পেটে ক্যান্সার, ফ্যাটাল FATL, ফ্যাটাল গ্রোথ, ফ্যাটাল গ্রোথ এগুলো হতে পারে। কিন্তু এর অ্যাবডোমেনটা নর্মাল লুকিং অ্যাবডোমেন। আরেকটা হতে পারে অ্যাবডোমেন একবারে ডিপ্রেস হয়ে যেতে পারে। সেটা কিছু হয় ম্যালিগনেন্সিতে হতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে, অ্যাবডোমেনাল টিউবারকুলোসিসও হতে পারে, ক্যাকেক্সিয়া মানে একবারে পেটটা নিচে ঢুকে গেছে, সেরকম হতে পারে। আরেকটা হতে পারে কি একটা জায়গায় কোনো সোয়েলিং আছে, একটা জায়গায় ফুলে আছে কিন্তু অন্য জায়গাগুলো নর্মাল। হ্যাঁ, তার যদি গলব্লাডারে কোনো প্যাথোলজি থাকে, তাহলে কি এই জায়গাটা তো ফুলে যাচ্ছে, অ্যাপেন্ডিক্স হচ্ছে এই জায়গাটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, যে রিজিয়নে যে অর্গান আছে হয়তো ফুলে যেতে পারে, বা কোনো ওখান থেকে টিউমার হতে পারে, ভেতর থেকে টিউমার হতে পারে, লোকালাইজ সোয়েলিং হতে পারে, জেনারেল সোয়েলিং হতে পারে। এই আর কি দেখবো, একটা হচ্ছে শেপ অফ দ্য অ্যাবডোমেন, 2 নম্বর হচ্ছে কোনো স্কার মার্ক আছে কিনা। যদি কারো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে স্কার মার্ক পাবো। কী টাইপের স্কার মার্ক পাবো, এটা মিডিয়ান, এখানে থাকলে হচ্ছে প্যারামিডিয়ান, এখানে থাকলে ককার্স ইনসিশন গলব্লাডারে, এখানে থাকলে কি ম্যাকবার্নিজ ইনসিশন অ্যাপেন্ডিসাইটিসের। যদি ইন কেস অফ ফিমেল এখানে এটা সিজারিয়ান সেকশনে ফেনাস স্টাইল পাওয়া যেতে পারে, মিড লাইন পাওয়া যেতে পারে, এতগুলো পাওয়া যেতে পারে স্কার মার্ক। ভেনাস প্রমিনেন্স, শুধু এন্টিটিগুলো লিখে রাখো যেগুলো ভেনাস প্রমিনেন্স। এইখানে যদি কোনো ভেন নিয়ে থাকে তাহলে কি নিয়ে যাবে, পোর্টাল হাইপার টেনশন। এইদিকে যদি ভেন থাকে এবং নিচে থেকে ওপর দিকে স্পিড হয় তাহলে ইনফিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশন। হ্যাঁ, তাহলে ভেনাস প্রমিনেন্স কিছু আছে কিনা। আরেকটা বলে কালেন সাইন। হোয়াট ইজ কালেন? কালেন সাইন হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন ইন অ্যারাউন্ড দ্য আম্বিলাইকাস, ব্লুইশ ডিসকালারেশন অ্যারাউন্ড দ্য আম্বিলাইকাস, CULLEN কালেন সাইন। এইখানে যদি সাইডে এরকম থাকে তাকে বলে গ্রে টার্নার সাইন, GREY, গ্রে টার্নার সাইন। ইট ইন্ডিকেটস সিরিয়াস ইন্ট্রা-অ্যাবডোমিনাল কন্ডিশনস লাইক হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস or ruptured ectopic pregnancy. In case of female, ruptured ectopic pregnancy. যদি পেটের মধ্যে কোনো ব্লিডিং হয় তাহলে এই জায়গাটা ব্লুইশ ডিসকালারেশন থাকতে পারে। হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস অর রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি এইখানটায় থাকতে পারে, এটাকে বলে কালেন সাইন। এই জায়গায় থাকলে বলে গ্রে টার্নার সাইন। কোনটা গ্রে টার্নার? গ্রে টার্নার হচ্ছে ওই ব্লুইশ ডিসকালারেশন যদি ফ্ল্যাঙ্কে থাকে। একটা হচ্ছে হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস আর 2 নম্বর হচ্ছে রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি ইন কেস অফ ফিমেল। যদি প্রেগন্যান্সিটা উইট্রাসের মধ্যে না হয়, যদি টিউবের মধ্যে হয়, টিউবটা তো সরু, সেটা কতটা সেরতে পারছি না, একটা টাইমে পরে ফেটে যাবে, জল জমে যাবে, এই যে ব্লাড জমে পেশেন্টের রক্তটা শূন্য হয়ে পেশেন্ট কোলাপস করে ডেথ হয়ে যাবে। তো রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি ইফ ইট ইজ নট টেকেন কেয়ার। গ্রে টার্নার ওই একই ব্লুইশ ডিসকালারেশন যদি এই যে ফ্ল্যাঙ্কে থাকে, যদি তাহলে গ্রে টার্নার কালেন সাইন যে আম্বিলাইকাস। আর যখন পোর্টাল হাইপারটেনশন থাকবে তখন অ্যারাউন্ড আম্বিলাইকাস ভেনগুলো প্রমিনেন্ট থাকবে, ডিসকালারেশন নয় সেখানে ভেন থাকবে এবং ভেনগুলো এই দিক দিয়ে ফ্লোট হবে এই সাইডের সাইডে। আর ইনফিরিয়র ভেনিকেবল হলে নিচে থেকে উপরের দিকে ফ্লোটা থাকে। ফ্লোটা কী করে দেখা যাবে, একটা যদি ভেন প্রমিনেন্ট থাকে তাহলে ভেনটাকে এদিকে এরকম দেখলাম, ছেড়ে দিলাম, আবার এদিকে করে এদিকটা ছেড়ে দিলাম, কোন দিকে স্পিড হচ্ছে সেটা দেখা যায় যদি প্রমিনেন্ট থাকে। যদি থাকে সাপোজ এখানে একটা মোটা ভেন দেখা যাচ্ছে, তাহলে মোটা মিল্কিং বলে এটা করে দিলাম, ছেড়ে দিলাম, যে এদিকে যাচ্ছে কিনা দেখতে হবে, আবার এটা করে ছেড়ে দিলাম উপর থেকে দিকে, কোন দিকের ডাইরেকশন অফ ফ্লোটা দেখতে হবে। ঠিক আছে, সাইন না ওটা কোন দিকে ফ্লোটা আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি বললাম আবার বলো। একটা হচ্ছে অ্যাবডোমেনটা ইম্পর্টেন্ট। অ্যাবডোমেন হচ্ছে শেপ অফ দ্য অ্যাবডোমেনের শেপ, তার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তারপরে হচ্ছে তোমার কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো ভেনাস প্রমিনেন্স আছে কিনা অ্যারাউন্ড আম্বিলাইকাস বা অ্যারাউন্ড ফ্ল্যাঙ্ক ভেনাস প্রমিনেন্স, তারপরে কি বললাম কোনো ডিসকালারেশন আছে কিনা, ভিজিবল পালসেশন আছে কিনা। যদি এইখান দিয়ে অ্যাওটাটা যাচ্ছে, অ্যাওটাটা আর্চ অফ অ্যাওটা হয়ে তারপরে কী হবে, এদিক দিয়ে অ্যাবডোমিনাল অ্যাওটা যাচ্ছে, ওইখানে যদি কোনো অ্যানিউরিজম হয়, অ্যাওটা থেকে খুলে যায়, তাহলে কি এইখানে দেখা যাবে এখানে একটা জিনিস, এই যে ওই যে প্রতি হার্টবিটের সময় এটা একটা সোয়েলিং আছে, ভিজিবল পালসেশন, হাত দিলে সেখানে পাবে একটা জিনিস ঠেল দিচ্ছে, তাহলে অ্যাবডোমিনাল অ্যাওটিক অ্যানিউরিজম, তাহলে কী হবে, এটা পালসেশন। ভিজিবল পেরিস্টলসিস, নর্মাল মানুষের নর্মাল সময় পেরিস্টলসিস আমরা দেখতে পাই না,
কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেখানে পেরিস্টালসিসটা দেখা যেতে পারে। এক নম্বর হচ্ছে যদি খুব ক্ষীণবিল খুব রোগা হয় তার পেরিস্টালসিস দেখা যেতে পারে, নর্মাল পার্সনও দেখা যেতে পারে। কিন্তু কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে পেরিস্টালসিসটা এক্সাজারেটেড হবে, বেশি পাওয়া যাবে। যদি পেরিস্টালসিসটা লেফট থেকে রাইটে যায় তাহলে বুঝতে হবে পাইলোরাস স্টমাকে, যেটা স্টমাক হয়ে পাইলোরাস আছে ওখানে কোনো অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশন এখানে অবস্ট্রাকশন, তাহলে লেফট টু রাইট। যদি রাইট টু লেফট যায় তাহলে বলতে হবে যে ট্রান্সভার্স কোলন আছে, ট্রান্সভার্স কোলনে কোনো যদি গ্রোথ থাকে, কোনো ম্যালিগনেন্সি থাকে, তাহলে সেখানে রাইট টু লেফট। যদি ইন্টেস্টিনের একবারে টার্মিনাল আইলামের জায়গায় কোনো অবস্ট্রাকশন থাকে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তাহলে কী হবে ওটা স্টেপ ল্যাডার প্যাটার্ন। এইরকম পেটের মধ্যে কি ইন্টেস্টিনগুলো কী হচ্ছে জয়েন করে থাকে, তাহলে সেগুলো ফুলে গেলে কী হবে এটা স্টেপ ল্যাডার প্যাটার্ন থাকে, মানে এইরকম এরকম 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 ফুলে থাকবে। ভিজিবল পেরিস্টালসিস। তাহলে কী বললাম, পেরিস্টালসিস সব মানুষেরই হচ্ছে, নর্মাল হচ্ছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। খুব যদি ক্ষীণ হয় নর্মাল পার্সন হলে প্রেভেসে দেখতে পাই, কিন্তু ইফ ইট ইজ এক্সাজারেটেড ঠিক অ্যাবনর্মাল। লেফট থেকে রাইটে যায় পাইলোরিক অবস্ট্রাকশন, রাইট থেকে লেফটে যায় ট্রান্সভার্স কোলনের অবস্ট্রাকশন এখানে। আর যদি এখানে লোয়ার পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হয় তাহলে সেখানে স্টেপ ল্যাডার পার্ট। স্টেপ ল্যাডার পার্ট, স্টেপ ল্যাডার মানে কি, ল্যাডার মানে কি মই, যে মই একটা একটা করে উঠে উঠছে, তেমনি ওখানে এক একটা লেয়ার মনে হচ্ছে এরকম এরকম অবস্ট্রাকশনটা কোথায় বললেন স্টেপ ল্যাডারে? লোয়ার পার্ট অফ দ্য small intestine, lower part of the small intestine, the lower part of the small intestine। আচ্ছা, এইগুলো হচ্ছে ইন্সপেকশনে দেখতে হবে। আর যদি কোথাও কোনো সোয়েলিং থাকে, লোকালাইজ সোয়েলিং থাকে, সেইটা নোটিস করতে হবে। জেলায় সোয়েলিংয়ের কথা তো বললাম, কোনো জায়গায় যদি খোলা থাকে পেটের মধ্যে, হ্যাঁ হার্নিয়াটা হচ্ছে অ্যাবডোমিনে যখন দেখা হবে তখন হার্নিয়াল পয়েন্ট, ইউরিনাল রিজিয়ন আর টেস্টিস ভেনিস এই জায়গাগুলো কিন্তু অ্যাবডোমিনের মধ্যে পড়বে। মাইন্ডেড তিনটে হেডিং, একটা বললাম মাউথ ক্যাভিটি ইসোফেগাস, তারপরে বললাম অ্যাবডোমেন, এক্সটার্নাল জেনিটালিয়া, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যানোরেক্টাল রিজিয়ন। তিনটে হেডিংয়ে হবে কিন্তু, হ্যাঁ তিনটে হেডিং যেন ভুল না হয়। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে অ্যাবডোমেন। ওই তো বললে ইউরিনাল রিজিয়ন যদি না দেখা হয় তাহলে অসুবিধা কোথায়। একটা পেশেন্ট হয়তো পেন অ্যাবডোমেন নিয়ে আমাদের কাছে ভর্তি হচ্ছে, আমরা বিভিন্ন রোগ ভাবছি, এটা হতে পারে সেটা হতে পারে, হয়তো দেখা গেল স্ট্র্যাঙ্গুলেটেড ইউরিনাল হার্নিয়া ছিল, সেটা আটকেছে পেন, তাহলে আমি যদি ওই জায়গাটা না দেখি তাহলে তো ডায়াগনোসটা ভুল হয়ে যাবে। সো এক্সটার্নাল জেনিটালিয়া এক্সামিনেশন ইজ মাস্ট ইন এনি অ্যাবডোমেন এক্সামিনেশন, অ্যাবডোমেনের সঙ্গে ওটা এক্সামিনেশন করতে হবে। তারপরে কী হচ্ছে, ইন্সপেকশন হলো। আচ্ছা একজন বলো তো ইন্সপেকশনে কী কী বললাম বলো তো? এই না দেখে বলো, না দেখে ইন্সপেকশনে কী কী হলো? So we'll check for the shape of abdomen. Shape of the abdomen. Then we'll check for if there is any scar marks, any discoloration. Sir, any venous prominence, any palpitations, এখানে হতে পারে, এখানে সাইডে হতে পারে, এখানে হলে পোর্টাল হাইপারটেনশন, এখানে হলে ইন্ট্রাভেনিকুলার অবস্ট্রাকশন। তারপরে sir, then if there is any pulsation অ্যাবডোমিনাল অ্যানোরিজম যদি হয় পালসেশন হবে। তারপরে and if there is any prominence of peristaltic movement, ভিজিবল পেরিস্টালসিস এক্সাজারেটেড ভিজিবল, আমি তো টাচ করছি না এখন, আমি শুধু দেখছি এক্সাজারেটেড বা ইনক্রিজ পেরিস্টালটিক মুভমেন্ট। হ্যাঁ আর কি বললাম, আর স্কার মার্কস, আর তারপরে কালেন সাইন, রে টার্নার সাইন। এবং ও যেটা বললো যে এটা যে ইউরিনাল পয়েন্ট এবং স্ক্রোটাম পেনিস, ওখানে কোনো ইয়ে আছে কি? ওখানে অনেক সময় পেটের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। আচ্ছা ইন্সপেকশন, এটা হলো ইন্সপেকশন। তারপরে কি হচ্ছে পয়েন্ট, প্যালপেশন। এইবার হাত লাগিয়ে দেখতে হবে প্যালপেশনে কী কী দেখতে হবে? ফার্স্ট এক নম্বর হচ্ছে লোকাল টেম্পারেচার। কী করে দেখবো? এই দিকের সঙ্গে এদিকে কোনো টেম্পারেচার ডিফারেন্স আছে কিনা সেটা দেখছি, আবার এদিকের সঙ্গে বডির অন্য জায়গায় টেম্পারেচার কোনো ডিফারেন্স আছে কিনা সেটা দেখছি। হ্যাঁ এবারে এদিক থেকে এই দুটো জায়গায় আমি কেন দেখছি? এই দুটো জায়গায় ধরো এইদিকে কোনো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তাহলে তার তো এই দিকটা গরম থাকবে, এদিকটা গরম নাও থাকতে পারে, ঠিক আছে? আবার কারো পেরিটোনাইটিস হয়েছে, গোটা পেরিটোনিয়াম ইনফেকশন হয়েছে, তাহলে এর পেটটা গরম, বডিটা ঠান্ডা।
তাহলে ফার্স্ট দেখো টেম্পারেচার রেঞ্জ আছে, টেম্পারেচার। তারপরে কেউ মাসেল গার্ড রিজিডিটি আছে কিনা, পেটে হাত দিলে পেটটা টাইট হয়ে যাচ্ছে কিনা, সেটাকে বলে মাসেল গার্ড অর রিজিডিটি, যদি পেটটা টাইট হয়ে যায়, ঠিক আছে। মাসেল গার্ড অর রিজিডিটি আছে কিনা কী করে দেখা হবে? আচ্ছা, এই যে অ্যাবডোমেনের এক্সামিনেশন করার সময় অ্যাবডোমেনকে 9টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। কোয়াড্রেন্ট কীভাবে ভাগ করবে? কোয়াড্রেন্টগুলো কীভাবে ভাগ করা হবে? এইখানটা পয়েন্ট দিয়ে কি পয়েন্ট দেবেন? এটা স্যার মনে নেই। এখান থেকে স্যার এই মানে সাবক্লাভিকাল থেকে এখান থেকে ইনগুইনাল পয়েন্ট পর্যন্ত একটা পয়েন্ট দুটো টানা হয় স্যার, আর এপাশে ইন্টারকোস্ট এইখানে দুটো স্যার পয়েন্ট টানা হয়, আর এখানে স্যার আম্বেলিকাল পয়েন্টটা দিয়ে স্যার এখানে স্যার এমনি কোয়াড্রেন্ট 4টা। কি কি কোয়াড্রেন্ট আছে? 9টা কোয়াড্রেন্ট। কি কি কোয়াড্রেন্ট আছে বলো? কি কি কোয়াড্রেন্ট আছে? এপিগ্যাস্ট্রিক, রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইলিয়াক ফোসা, তারপরে হাইপোগ্যাস্ট্রিয়াম, আম্বিলাইকাল, লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট লাম্বার। এটা যে ভাগ করা হবে, একটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ইনগুইনাল পয়েন্ট, এখানে ইনগুইনাল লিগামেন্টের মাঝে হাত দিলাম, এখানে একটা লাইন টানা, ওইদিকেও তাই লাইন, আরবিটারি মানে মোটামুটি আন্দাজ করে এটা লাইন, এটা লাইন টানা হবে 1 নম্বর। তাহলে দুদিকে দুটো লম্বা লাইন টানা হলো। এবারে সাবকস্টাল মার্জিন যেখানে রিব শেষ হয়েছে এইখানে লাইন টানা হবে। আর হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট দুটো দিকে তাকে লাইন টানা হবে। তাহলে উপরের দিকে দুটো লাইন, এদিকে দুটো লাইন, 9টা কোয়াড্রেন্টে ভাগ হবে। এপিগ্যাস্ট্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিয়াম, আম্বিলাইকাল, আবার লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট লাম্বার, লেফট। এবারে সবকটা আমি যখন টেস্ট ক্যালকুলেট করবো, সবকটা এরিয়ায় হাত রাখতে হবে। যদি আমি এখানে দেখলাম যে ছেড়ে দিলাম না, কিছু নাই, তাহলে কিন্তু জিনিসের মেথডটা হবে ক্লিনিক্যাল মেথড। এই যে প্রতিটা সিস্টেম আমি বলছি, ক্লিনিক্যাল মেথডে যদি তুমি জানো, তবে তুমি একটা জিনিসটা রিসিভ করতে পারে, তবে তুমি সেটাকে লিখতে পারে, তবে সেটা বলতে পারে। হেফাজত হবে না, জিনিসটা হেফাজত হওয়ার কথা না। কোনো একটা নাম শুধু রাইট ইলিয়াক ফোসা থাকতে পারে, আবার কোনো একটা নাম মানে কোনো শৈলী 2-3টে এরিয়া জুড়ে থাকতে পারে। তখন লিখতে হবে যে এই যে নাম ওভার দ্য সার্টেন সার্টেন রোগ হলে সেটা একটা জায়গায় লিমিটেডও থাকতে পারে, আবার রোগটা বিভিন্ন জায়গায় ছড়িয়েও থাকতে পারে, মাল্টিপল জায়গা থাকতে পারে। সেই জায়গাগুলো বলতে হবে কোন জায়গায়, ঠিক আছে। এবারে 9টা কোয়াড্রেন্টে ভাগ করে নিলাম। এবারে আমরা শুরু করবো কোথা থেকে? এইখান থেকে। হাতের পজিশন এরকম থাকবে না, এরকম থাকলে এটা রং। দিস ইজ পোকিং, দিস ইজ রং। এটা ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট। এখানে দেখলাম, এখানে কি দেখবো? মাসেল গার্ড রিজিডিটি আছে কিনা, কোনো টেন্ডারনেস আছে কিনা, কোনো ব্যথা লাগছে কিনা। বাবা ব্যথা লাগছে বাবা? লাগলে বলবে না, যদি লাগে বলবে। তাহলে কি করলাম আমি? লেফট ইলিয়াক ফোসা, লেফট লাম্বার রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইলিয়াক ফোসা, হাইপোগ্যাস্ট্রিয়াম, আম্বিলাইকাল, পুরো এখান থেকে সার্কেল করে পুরোটা কমপ্লিট করলাম, সবকটা দিকে। কোনো জায়গায় কোনো মাসেল গার্ড নেই, টেন্ডারনেস নেই, রিজিডিটি নেই, কিছু নেই। তারপর হচ্ছে ডিপ প্যালপেশন, সুপারফিশিয়াল প্যালপেশন। সুপারফিশিয়াল প্যালপেশনে তাহলে কী দেখবো? মাসেল গার্ড আছে কিনা, রিজিডিটি আছে কিনা, টেন্ডারনেস আছে কিনা। পেন যেটা পেশেন্ট সিমটম, আর টেন্ডারনেস হচ্ছে সাইন। আমি যেটা দেখে টিপে এলিসিট করবো সেটা হচ্ছে টেন্ডারনেস। আর ওইটা যখন পেশেন্ট বলবে আমার ওই জায়গাটা ব্যথা হচ্ছে, তখন সেটা সিমটম। ক্লিনিক্যাল ফিচার্সের দুটো পার্ট, একটা হচ্ছে সিমটম, সাইন। আচ্ছা, এবার হচ্ছে ডিপ প্যালপেশন। ডিপ প্যালপেশনে এইটাই আবার হাতটাকে আমি একটু প্রেস করে রাখবো, প্রেস করে দেখবো, একটু প্রেস করে মানে আর একটু চেপে, একটু চেপে দেখবেন। আচ্ছা, যদি খুব কোভিড পেশেন্ট হয়, খুব মোটা পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমি এই হাতটা নিচে রাখলাম, এই হাতের একটা সাপোর্ট হতে পারে। যদি খুব মোটা পেশেন্ট হয় বা মাসেল গার্ড খুব বেশি হতে পারে, তাহলে এরকম করে লাগছে বাবা? বাবা লাগছে না তো? আচ্ছা, বলবে এইটা, ঠিক আছে। এবার এই যে ডিপ প্যালপেশন করলাম, এটা যদি পেটের মধ্যে কোনো লাম্প থাকে, মানে এই যে ডিপ আমি যে হাতটা এগুলো দেখলাম যে আমার কোনো ব্যথা আছে কিনা, টেন্ডারনেস নাই,
কোনো রিজিডিটি মাসেল গার্ড নাই সেটা আবার ভেরিফাই হয়ে গেল। প্লাস যদি কোনো লাম থাকে, লাম মানে ফোলা, পেটের মধ্যে কোনো কিছু ফোলা থাকে, তাহলে সেটাকে ডেসক্রাইব করতে হবে। কীভাবে ডেসক্রাইব করবে? একটা লাম যদি থাকে, ফোলা যদি থাকে, কোন জায়গায় এটা, কোন জায়গাটায় হচ্ছে, কোন রিজিয়নে হচ্ছে, তাহলে লেখো লাম, হাইফেন দিয়ে লেখো সাইট, সাইজ, শেপ, সারফেস। কি বললাম? সাইট, কোন জায়গায় সিচুয়েটেড। সাইজ, ধরো এই জায়গাটা একটা এরকম আমি হাতে ডিপ কালার মধ্যে পেলাম, মানে সাইজ কতটা, তো মানে 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার সাপোজ। শেপ, যদি এখানে এইরকম টাইপের একটা কোনো সোয়েলিং পাই, তাহলে শেপটা কি পাইরিফর্ম শেপ বলা হয়। কারণ গলবাটার যে শেপ হচ্ছে এইরকম গলবাটার ছবি দেখবে এরকম পাইরিফর্ম শেপ, যদি ডেফিনিট শেপ থাকে। সারফেস, তার উপরটা, যদি এখানে কোনো সোয়েলিং পেলাম, তার উপরটা সারফেসটা স্মুথ আছে না ইরেগুলার আছে, তাহলে 4টে এস, সাইড, সাইজ, শেপ, সারফেস। তারপরে 3টে এম, মার্জিন, মোবিলিটি, মুভমেন্ট উইথ রেসপিরেশন। মার্জিন, ধরো এখানে কোনো একটা সোয়েলিং পেলাম, তার মার্জিনটা ওয়েল ডিফাইন কিনা, মার্জিনটা কীরকম সেটা দেখবে মার্জিন। মোবিলিটি, এদিকে মুভমেন্ট করছে কিনা, দুদিকে মুভমেন্ট করছে কিনা। আর মুভমেন্ট উইথ রেসপিরেশন, রেসপিরেশনের সঙ্গে মুভমেন্ট করছে কিনা। যদি এখানে কোনো গড়বড়ায় কোনো থেকে যখন রেসপিরেশন হবে, তখন ডায়াফ্রামের সঙ্গে এটা মুভমেন্টে বলে যাবে। কিন্তু যদি এখানে একটা অ্যাপোনিকুলার আছে, মুভমেন্টের রেসপিরেশন মুভমেন্ট করবে না। মুভমেন্ট উইথ রেসপিরেশন কি বললাম? 4টে এস, সাইজ, শেপ, সারফেস, মার্জিন, মোবিলিটি, মুভমেন্ট উইথ রেসপিরেশন। তারপর দেখতে হবে ইন্ট্রা অ্যাবডোমিনাল না প্যারাইটাল। একটা সোয়েলিং এখানে পেলে সেটা পেটের মুখ না অ্যান্টিয়ার অ্যাবডোমিনাল ওয়াল। কী করে বুঝবো? পেশেন্টকে বলবো, পেশেন্ট পা দুটো সোজা রেখে, পা দুটো একটু ওপর দিকে তুলুন, হবে না, হ্যাঁ সোজা রেখে তুলুন। এটা হচ্ছে লেগ রাইটিং টেস্ট। এইটা সোজা রেখে তুলুন, পাটা তুলুন। ধরো এটা তুললো, তোলার সময় কী হবে? যদি ওটা ভেতরে ঢুকে যায় তাহলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল, আর যদি ওটা বেশি প্রমিনেন্ট হয় তাহলে হবে প্যারাইটাল সোয়েলিং, অ্যান্টিঅ্যাবডোমিনাল। যদি প্যারাইটাল সোয়েলিং হয় সেটা আরও উপর দিকে ফুলে উঠবে, আর যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল সোয়েলিং হয় তাহলে এটা যত মাসেলটা আউট হবে তত ভেতরে ঢুকে। আর কি দেখবে? টেন্ডারনেস আছে কিনা, ব্যথা আছে কিনা, কোনো একটা সোয়েলিং থাকলে সেটা কোনো ব্যথা আছে কিনা। কি হলো একবার বলে, একটা সোয়েলিং থাকলে কি দেখতে হবে? So we'll check for size, surface and shape. সাইজ অ্যাপ্রক্সিমেটলি কত সেন্টিমিটার, সাইজ, শেপ। স্পেশাল কোনো শেপ যদি থাকে, ওভারহেড হতে পারে, ইলিপ্টিক্যাল হতে পারে, সার্কুলার হতে পারে, পাইরিফর্ম হতে পারে, কোনো শেপ হতে পারে, ইরেগুলার হতে পারে। যদি শেপ ইরেগুলার, হ্যাঁ, সাইজ, শেপ, সারফেস, মার্জিন, মোবিলিটি, মুভমেন্ট, রেসপিরেশন। আর কি বললাম? এটা কি বললাম? Tenderness. আর একটা দিকে রাখবো কনসিস্টেন্সি, হার্ড না সফট। যদি একটা সিস্ট হয় সেটা কি হবে? সফট। যদি অ্যাপেন্ডিকুলার নাম হয় তাহলে ফার্ম হবে, আর যদি ওটা ম্যালিগনেন্সি হয় তাহলে হার্ড হবে। আর লিম্ফ নোড ম্যালিগনেন্সি এখানে পড়ে শক্ত হবে, খুব টাইট ম্যালিগনেন্সি। না, সিস্ট হচ্ছে সফট। সিস্ট যদি কোনো থাকে, যদি পেটে কোনো সিস্ট থাকে তাহলে সেটা সফট হয়। কিন্তু কোনো যদি অ্যাপেন্ডিকুলার লাম্প বা কোনো অন্য লাম্প থাকে সেটা হচ্ছে খুব হার্ডও নয়, খুব সফট নয়। হ্যাঁ, আর যদি খুব হার্ড হয়, ইরেগুলার মার্জিন হয়, সেগুলো হচ্ছে ইন্ডিকেট করে ম্যালিগনেন্সি। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্গান পালপেশন। এটা খুব ইম্পর্টেন্ট। অর্গান পালপেশন এটা হচ্ছে লেফট কিডনি। এখানে নিচে হাতটা দিলাম, উপরে হাতটা দিলাম। এবারে এই দিক দিয়ে পেছন দিকে এটা পুশ করবো, দিয়ে এটাকে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ইনওয়ার্ড প্রেসার দেবো। কারণ কিডনিটা পোস্টিয়ার অ্যাবডোমিনাল স্ট্রাকচার, অনেক পিছনের দিকে থাকে, সামনের দিকে থাকে না। তাহলে এখান থেকে আমাকে এই যে করছি, এদিকে হাত দিচ্ছি, এখানে হাত দিয়ে ওটাকে ঠেলবো, আর উপরে হাত দিয়ে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ইনওয়ার্ড প্রেসার দেবো। এটা ঠেললাম, এইটা আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ইনওয়ার্ড, এই প্রেসারটা দিয়ে দেখলাম কিডনি পাওয়া যাচ্ছে কিনা। দেখবো। এটা তো লেফট কিডনি হচ্ছে, ওদিকে হবে, এদিকে লেফট কিডনি। তাহলে ডান হাতটা কোনো এদিকে থাকবে, বা হাতটা নিচে থাকবে, এটা যেন মনে থাকে। এইটাও হয়ে গেলে কিন্তু ফেল হয়ে গেল, মেথডে ফেল হয়ে গেল।
পেলে কি না পেলে ফাইন্যান্সটা সেটা তারপরে ফার্স্ট দেখা হবে যে মেথডটা কারেক্ট আছে একবার দেখেন মেথডটা কারেক্ট হলে তবে তুমি তারপরে পেলে কি না পেলে তার দেখা হবে। তুমি যদি এইরকম এটা এইভাবে দেখাও তাহলে মেথডে ফেল হয়ে গেল, আর কোনো কোয়েশ্চেনই জিজ্ঞেস করা হবে যে তুমি পেলে কি না পেলে কেন পেলে সেটা প্রি কন্ডিশনে গোলমাল যদি থাকে তাহলে সেই টেস্টিংয়ের রেজাল্ট সব কিছু তাহলে এটা রাখতে হবে। এইটা উপরে ডান হাত সবসময় উপরে, এটা নিচে দিয়ে পুশ করা হবে, এটা উপর আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ইনওয়ার্ড প্রেসার দেওয়া। এবার যদি এনলার্জ পাওয়া যায় কিডনিটা তাহলে কী হবে ব্যালোটেবিলিটি দেখতে হবে। হোয়াট ইজ ব্যালোটেবিলিটি? ওই দিক দিয়ে ঠেল মেরে উপরে হাতে লাগবে, যদি কিডনিটা ঠেল দিচ্ছি হাতে লেগে আবার নিচে যেতে, যদি সেরকম হয় তাকে বলে ব্যালোটেবল। কিডনি ইজ এনলার্জ অ্যান্ড ব্যালোটেবল, দিয়ে এটা তো দিয়ে এটি ব্যালোটেবল, এদিকে করে এদিকে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড প্রেসার। আচ্ছা, তারপরে কি হচ্ছে এখানে কি স্ট্রাকচার আছে? স্প্লিন ক্যালকুলেট করার জন্য আগে পেশেন্টের পাটা ভাঁজ করতে হবে। বাবা একটু পাটা ভাঁজ করতে, হ্যাঁ ভাঁজ করো পাটা, হ্যাঁ। এবারে এইখানে হাত দিতে হবে, স্প্লিনটা এই অ্যাঙ্গেল বরাবর বাড়ে, এইখানে হাত দেবো। এবারে এইখান থেকে আমি স্টার্ট করবো, শ্বাস নিন। এবারে 1 সেন্টিমিটার করে বাড়বে, 1 সেন্টিমিটার করে এগোবো। শ্বাস নিন, হাঁ করে শ্বাস, হাঁ করে শ্বাস, শ্বাস 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 শ্বাস। এইটা এখানে কোথা দিয়ে ফিল করব? এই 3টে আঙুলের ডগ দিয়ে ফিল করবো যে এখানে স্পিনটা প্যালপেট হচ্ছে কিনা। যদি না এখানে আমি স্পিনটা পেলাম না তাহলে ছেড়ে দিলে হবে না। তখন পেশেন্টকে দেখে এদিকে ঘুরে শুনবো, এদিকে ঘুরিয়ে শোয়াতে হবে, এদিকে ঘুরিয়ে শুয়ে একটু ঘুরে শুন, হ্যাঁ হ্যাঁ ঘুরে শুলে তারপরে ইনসাইড করে দেখবো। হ্যাঁ, তারপরেও পাওয়া গেল না তখন কি হবে? এটা এই করে দেখতে হবে স্পিন পাওয়া যাচ্ছে কিনা, না পাওয়া যাচ্ছে কিনা। কিন্তু যদি পাওয়া যায় সাপোজ এইরকম স্প্লিন পাওয়া যাচ্ছে, থ্যালাসেমিয়া পেশেন্ট দেখবে এত বড় স্প্লিন পায়, তাহলে সেটা মেজারমেন্ট করতে হবে কতটা বেড়েছে। যদি 1 to 3 সেন্টিমিটার হয় মাইল্ড, 3 to 7 সেন্টিমিটার হয় তাহলে মডারেট, আর 7 সেন্টিমিটার বেশি যদি হয় তাহলে হচ্ছে সিভিয়ার। 1 to 3 সেন্টিমিটার মাইল্ড, 3 to 7 সেন্টিমিটার মডারেট, আর মোর দ্যান 7 সেন্টিমিটার হচ্ছে সিভিয়ার। তাই না? তাহলে স্প্লিনে এখানে হাতটা দিতে হচ্ছে, পাটা আগে ভাঁজ করা হলো, আর এখানে হাত দিয়ে এইখান থেকে স্টার্ট করা হবে, এখান থেকে যাবে। আচ্ছা, না আরও নিচে থেকে, কেন এখান থেকে করবো? যদি কারো খুব বড় স্প্লিনোমেগালি থাকে, হ্যাঁ কিসে হতে পারে স্প্লিনোমেগালি? স্প্লিন বাড়তে পারে এরকম রোগ, স্যার ম্যালেরিয়া। কি ম্যালেরিয়া? অ্যাকুট ম্যালেরিয়া, ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর। বিহার সাইডে ওই সাইডে ঝাড়খণ্ড বিহারে বেশি আছে কালাজ্বরে কী হয়? পেটটা ফুলে যায়, হেপাটোস্প্লিনোমেগালি হয়, গায়ের রঙটা কালো হয়ে যায়, ব্ল্যাকিশ ডিসকালারেশন হয়ে যায়, হলো কালাজ্বর। ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, মাইলোস্ক্লেরোসিস, মাইলোফাইব্রোসিস, অ্যান্ড থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া যেটা মেজর যদি হয় তাহলে কী হবে? মানে বাবা মা দুজনেরই যদি জিন থাকে তাহলে বাচ্চাটা মেজর, থ্যালাসেমিয়া মেজর হলে বিরাট বড় স্প্লিনোমেগালি থাকবে, এবং সেক্ষেত্রে স্প্লিনটা হয়তো এত বড় বেড়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে শুরু খেয়ে বললে আম্বেলার কাছ থেকে খেয়ে বললে, আম্বেলার কাছ থেকে যদি শুরু করা হয়, যদি অলরেডি এখানে থাকে তাহলে আমি মিস করে যাবো। তাহলে শুরু করতে হবে একবারে রাইট এখান থেকে এখানে। আমি তো জানি না কোন পেশেন্টের কী আছে, তাহলে এইখান থেকে শুরু করতে হবে। নিয়ম হচ্ছে এইখান থেকে আমার শুরু করতে হবে, মানে অ্যাট এ টাইম 1 সেন্টিমিটার করে এগিয়ে এখানে তুলে দিতে হবে। তারপরে কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে লিভার। সব থেকে ইম্পর্টেন্ট পেটে হচ্ছে লিভার পালপেশন। লিভার পালপেশনের পাটা ভাঁজ করা হলো, পেশেন্টকে বলতে হবে বাবা এদিকে মুখটা করে, হাঁ করে শ্বাস নিন। এইটা কস্টাল মার্জিন আছে, এটা রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল আছে, এই মাসেলের উপর হাত দেওয়া চলবে না। মাসেলের উপর হাত দিলে মাসেলের যে টেন্ডনগুলো থাকে, টেন্ডনাস ইনসারশন থাকে, সেগুলোকে লিভার বলে দিবে। তাহলে এই মাসেলটা ল্যাটারালি হাত দিতে হবে, এখানে হাত দিতে হবে, এখানে এই বর্ডার দিয়ে কী করবো। আচ্ছা, শ্বাস নাও বাবা, হাঁ করে শ্বাস, শ্বাস 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 শ্বাস। লাগছে? এবার পেশেন্টের মুখের দিকে তাকাতে হবে। আমি যেখানে টেস্ট করছি ওই দিকে মুখটা দেখাতে হবে যে এই যে প্রেশার পড়ছে তাতেও কোনো পেন হচ্ছে কিনা।
এমন হতে পারে লিভারটা প্যালপেবল আছে প্লাস পেইন আছে, মুখে বলতেও পারে নগদ অভিনন্দনের এক্সপ্রেসিভ এক্সপ্রেশন, কিন্তু বন্ধ ব্যথা আছে তারা কিছুটা পেয়ে যাবে। আবার দেখে দিচ্ছি এই যে কস্টাল মার্জিন আছে আর এই যে মাসাল আছে তার ল্যাটারালি এই সাইডের হাতটা রাখতে হবে। শ্বাস নিন, নিঃশ্বাস নিন, নিঃশ্বাস 1 সেন্টিমিটার করে করে করছি। একটা জায়গায় হাত রেখে 2-1টা এক্সকারশন দেখতে হবে, তারপরে হাতটা তারপরে হবে। আমি এই প্রেস করি না, আমি উত্তরে নিলাম তাহলে কিন্তু পাবো না। এটা এই যে হাতটা রাখা হচ্ছে প্রেস করে, যদি লিভার থাকে লিভারে এসেছে, লিভার কী হচ্ছে ডায়াফ্রামের সঙ্গে একটা স্ট্রাকচার, এক্সপ্রেশনের সময় কী হবে এসে এখানে ঠেকবে তারপর চলবে। হ্যাঁ, কিন্তু আমি যদি শুধু এরকম টিপে যাই তাহলে কিন্তু তাহলে পাবো না, তাহলে থাকলে লিভার বড় থাকলেও পাওয়া যাবে না, মানে মনে হবে না। আবার বলছি এটা কীভাবে রাখতে হবে, হাতটা এবার প্রেস করে রাখতে হবে, পেশেন্টকে বলতে হবে আস্তে আস্তে শ্বাস নিন, তারপরে এবার 1 সেন্টিমিটার করে আমি হাতটা এগুলো 1 সেন্টিমিটার করে একটা টাইম, এটা একটা টাইম। আর দেখো যদি লিভার থাকে হাতে এখানে লেগে চলে যাবে। হ্যাঁ, হাতে লেগে চলে যাবে। হ্যাঁ, তুমি ওর দিঘায় দাঁড়িয়েছো, সমুদ্রে নামছো না, সমুদ্রে দাঁড়িয়ে আছো, জলটা আসছে আবার চলে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, কিন্তু লিভার আসবে চলে যাবে। কিন্তু তুমি যদি এগিয়ে যাও আর জলও যদি আসে বাস একবারে তুমি পাল্টে খেয়ে যাবে, কি বুঝলো? সুতরাং ওইটা ও মুভমেন্ট করছে, আমি এখানে মুভমেন্ট করবো না, আমি এখানে হাতটা স্পেস রাখবো। প্রত্যেক ক্যান্ডিডেট এইটাই ভুল করে, এবং লিভার থাকলেও লিভার পায় না, কারণ ও হাতে মুভমেন্ট করে। দুটো জিনিস যদি একসঙ্গে মুভমেন্ট করে তুমি খুবই বুঝতে পারবে না লিভার আছে। উপর থেকে মুভমেন্ট হচ্ছে রেসপিরেশনের সঙ্গে, আর আমি এখানে হাতটা ঠিক আছি, তবে এটা এসে দেখতে ব্যাপার চলে যায়। ও মুভমেন্ট করছে, আমিও মুভমেন্ট করছি, দুটো মুভমেন্ট হলে কেউ তো বুঝতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? শ্বাস, আবার শ্বাস, 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 শ্বাস। এবার যদি এখানে পেলাম, সাপোজ এখানে আমি পেলাম, তখন এই কস্টাল মার্জিন থেকে কত সেন্টিমিটার পেলাম সেটা বলতে হবে। সাপোজ 2 সেন্টিমিটার এমআর করে যদি পাই তার বলতে হবে। তারপর দেখতে হবে তার মার্জিনটা কেমন, ওয়েল ডিফাইন না ইল ডিফাইন মার্জিন, তার কোনো টেন্ডারনেস আছে কিন্তু, লিভারের সারফেসটা কেমন, কনসিস্টেন্সি কেমন, সফট না ফার্ম না হার্ড। যদি অ্যাকিউট ম্যালেরিয়া হয়, এটাই টাইফয়েড ফিভার হয়, তাহলে সফট পাওয়া যাবে, সফট পাওয়া যাবে। সিরোসিস অফ লিভারে কী হবে, ফার্ম পাওয়া যাবে। আর যদি লিভারে ম্যালিগনেন্সি হয়, ক্যান্সার হয়, তাহলে কী হবে, হার্ড পাওয়া যাবে। সেটা হাতে বোঝা যাবে যে কীরকম তার কনসিস্টেন্সি। একটা সফট হতে পারে, হার্ড হতে পারে, সফট হতে পারে, হার্ড হতে পারে, তিনটে যখন হতে পারে। যদি সফট মানে এই যদি অ্যাকিউট কন্ডিশন যেগুলো বা ইনফেক্টিভ কন্ডিশন, সেপ্টিসিমিয়া গোটা বডিতে ইনফেকশন থাকে, লিভারটাও পারে, টাইফয়েড ফিভার, অ্যাকিউট ম্যালেরিয়া যেগুলো অ্যাকিউট অংশ। কিন্তু ম্যালেরিয়া যখন ক্রনিক ম্যালেরিয়া হয়ে যাবে, যখন তখন কিন্তু লিভার পাবো, তখন কী পাবো, তখন ফার্ম। আর হার্ট পাবে কখন, হার্ট যেমন ম্যালিগনেন্সি, সেকেন্ডারি আর প্রাইমারি হেপাটোমা ম্যালিগনেন্সি অফ দ্য লিভার, সেখানে হার্ট খুব শক্ত হবে। তখন ইরেগুলার মার্জিনটা কি উপরের সারফেসটা কী হবে, ইরেগুলার হবে, নোলুইটি থাকবে, ইরেগুলার হবে। পেলে এগুলোকে বলতে হবে। তারপরে পেলে দেখতে হবে যে আপার কোয়ার্টার অফ লিভার ডালনেস নর্মাল জায়গায় আছে কিনা। আপার কোয়ার্টার অফ লিভার ডালনেস 5th স্পেস পর্যন্ত নর্মাল লাংসের ডিফারেন্স পাওয়া যায়, তারপরে লিভার ডালনেস আসে, ওইটা ঠিক জায়গায় আছে কিনা সেটা পারপাস করে দেখতে হবে। যদি ওটা ঠিক জায়গায় থাকে এবং এখানে পাচ্ছি, তার মানে লিভারে যে ব্লাড। যদি ওটা নিচের পজিশনে থাকে এবং এটা পাচ্ছি, তার মানে লিভারে যে ড্রপ ডাউন, লিভারের সাইজটা বাড়িতে কিন্তু সেটা পজিশনটা চেঞ্জ হচ্ছে। এই ড্রপ ডাউনটা কনজেন্টাল হতে পারে, লিভার নয়, লাংস থাকছে 5th স্পেস পর্যন্ত। তার লাংসটা শেষ হচ্ছে কোথায় বলেছিলাম, 6th রিব, এদিকে 6th রিব, এদিকে 8th রিব, ওদিকে 10th রিব বলেছিলাম। প্লুরাল অ্যাটাচমেন্ট এদিকে 8, 10, 12, তাহলে 6th রিব যদি হয় তার উপরে স্পেসটা কি 5th স্পেস পর্যন্ত লাংসের ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে রাইট কিডনি, লেফট কিডনি হয়ে গেছে, রাইট কিডনির জন্য এই দেখো, এটা এদিকে পুশ করলাম, এটা ওপর থেকে প্রেস করলাম, এটা একই মেথডে, এটাকে পুশ করলাম, আর এটা আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ইনওয়ার্ড প্রেসার পাওয়া যাচ্ছে কিনা দেখো, যদি থাকে ব্যালোটোমিটি দেখো। বলুন
এরপরে কতগুলো ডিপ পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলোতে দেখতে হবে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট, এখানে স্টমাক, পাকস্থলীর জায়গা স্টমাক, গ্যাস্ট্রিক পয়েন্ট। এটা মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি ডুওডেনাল পয়েন্ট, ডুওডেনাল পয়েন্ট। এইটা লেকটাস অ্যাবডোমিনাস, এই যে জাংশনটা হচ্ছে গলব্লাডার পয়েন্ট, গলব্লাডার পয়েন্ট। আচ্ছা, স্পাইনো অ্যাম্বিলাইকাল লাইন, তার মিডিয়াল টু থার্ড ল্যাটারাল ওয়ান্ডারের জাংশন হচ্ছে, এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে এই জায়গাটা ব্যথা হয়, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এই যে স্পাইনো অ্যাম্বিলাইকাল লাইন, অ্যান্টোসিপিডিয়াক স্পাইন আর হচ্ছে অ্যাম্বিলাইকাস, এই স্পাইনো তার মিডিয়াল টু থার্ড ল্যাটারাল ওয়ান্ডারের জাংশন হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, অ্যাপেন্ডিক্স পয়েন্ট, অ্যাপেন্ডিক্স। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যখন হয় এই জায়গাটা ব্যথা পায়। এইদিকে কী হবে, এদিকে ওই একই পয়েন্টটাকে হচ্ছে অ্যামিবিক পয়েন্ট। ক্রনিক অ্যামিবিয়াসিস যদি থাকে তাহলে এইদিকে পয়েন্ট পাবে। গ্যাস্ট্রিক পয়েন্ট আলাদা দেখাচ্ছি। গ্যাস্ট্রিক পয়েন্ট হচ্ছে স্টমাক এইখানে থাকে, একবার মিডল করে এইখানটা। আর তার 2.5 সেন্টিমিটার রাইট সাইডে হচ্ছে ডুওডেনাল পয়েন্ট। এখানে হচ্ছে গলব্লাডার পয়েন্ট, এখানে হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, অ্যাপেন্ডিকুলার পয়েন্ট, এখানে হচ্ছে অ্যামিবিক পয়েন্ট। হ্যাঁ, এতগুলো পয়েন্ট আছে। এরপর দেখতে হবে ইউরিনারি ব্লাডার কোনো ফুলনেস আছে কিনা, ব্লাডারটা প্যালপেট করে দেখতে হবে। কোনো ডিস্ট্রিবিউশনের সময় কী হয়, পেছনে হয়তো পেচ্ছাপ কোনো কারণে আটকে যাচ্ছে, প্রস্টেটটা বড় হয়ে গেছে, পেচ্ছাপটা আটকে যায়। হাইমোসিস থাকলে গিয়ে পেচ্ছাপটা আটকে যায়, ব্লাডারটা ফুল থাকতে হবে, সেটা প্যালপেট করে বোঝা যায়। হ্যাঁ, কোনো প্যারায়োটিক লিম্ফ আছে কিনা, প্যারায়োটিক অ্যাওটা মানে ইঞ্জিনিয়ারিং বরাবর কোনো লিম্ফ আছে কিনা, সেটা প্যালপেট করে বেঁচে যেতে পারে। এতগুলো পয়েন্ট বললাম প্যালপেশনে। তাহলে প্যালপেশনটা একটা সমাধান করো, বলো প্যালপেশন কী বললাম বলো তো। সব প্যালপেশন টোটাল প্যালপেশন কী হলো? হ্যাঁ, সুপারফিশিয়াল প্যালপেশন, লোকাল টেম্পারেচার, তারপরে মাসেল গার্ড রিজিডিটি আছে কিনা, টেন্ডারনেস। হ্যাঁ, প্যালপেশন এই তো জিনিসটা টেন্ডারনেস উইল চেক ফর টেন্ডারনেস। এই যে স্লিপ অফ টাংটা হয়ে যাচ্ছে, আমি তো ইন্সপেকশন ছেড়ে দিই, আমি প্যালপেশনে ছিলাম আর ইনফেকশনে করে যাবো না। বলো। হ্যাঁ, মাসেল গার্ড রিজিডিটি এগুলো আছে কিনা, তারপরে কোন সোয়েলিং আছে কিনা বা লাম্প আছে কিনা, তারপরে সাইড শেপ সারফেস মার্জিন মোবিলিটি মুভমেন্ট রেসপিরেশন, আর হচ্ছে ইন্টারভিউয়াল না প্যারাইটার, আর কি দেখবো কনসিস্টেন্সি, হার্ড সফট কি আছে, তারপরে হ্যাঁ বলো লেফট কিডনি, তারপরে স্প্লিন, তারপরে লিভার, রাইট কিডনি, আরেকটা হচ্ছে হ্যাঁ বলো গ্যাস্ট্রিক পয়েন্ট, ডুওডেনাল পয়েন্ট, গলব্লাডার পয়েন্ট, স্পাইনাল লাইন আছে, ম্যাকবার্নিস পয়েন্ট, এই যে অ্যাপেন্ডিক্সে, এগুলো হচ্ছে অ্যামিবিক পয়েন্ট, এগুলো প্যারায়োটিক গ্ল্যান্ড আছে কিনা দেখলাম। আরেকটা হচ্ছে মার্ফিস সাইন। মার্ফিস সাইন হচ্ছে যে এখানে হাতটা রেখে মার্ফিস সাইন, এখানে রেখে শ্বাস যাওয়া জোরে শ্বাস। হ্যাঁ, এই যে হাইট অফ ইন্সপিরেশন, যখন বেশি ইন্সপিরেশন আছে নিচের দিকে নামবে, তখন কোনো এইখানে যদি কোনো পেন হয় তাকে তাহলে মার্ফিস সাইন পজিটিভ। কিসে হয়? অ্যাকিউট পলিসিস্টাইটিস, মানে ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার যদি হয় তাহলে ওখানে হাত দেওয়া মাত্র ব্যথা উঠবে, কিছু বললে ব্যথা হচ্ছে, হচ্ছে মার্ফিস পয়েন্ট, মার্ফিস সাইন। এটা বসিয়ে নিয়েও ভালো করে দেখায়, বসিয়ে পেশেন্টকে বসিয়ে মার্ফিস সাইন। তাহলে কি হলো? ইন্সপেকশন, আচ্ছা, তারপর হচ্ছে পারকাশন। পারকাশনে ফার্স্ট যদি বললাম যে আমার এই যে লিভারের আপার বর্ডারটা দেখতে হবে যে ওইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পারকাশন তো রেসপিরেটরি সিস্টেমে দেখিয়েছি, আবার দেখিয়েছি এইরকম হবে। হ্যাঁ, এ থেকে ডাল চলে ডাল চলে লিভার ডালনেস। তাহলে আমি এটা দেখো সেকেন্ড স্পেস, থার্ড স্পেস, ফোর্থ স্পেস, ফিফথ স্পেস, একদম কারেক্ট যেটা হওয়ার কথা সেটাই আছে। এই পর্যন্ত লাংসের জন্য আছে, তারপরে লিভার আছে। তাহলে এইখানে যদি নর্মাল থাকে প্লাস এখানে যদি আমি 2 সেন্টিমিটার এনলার্জ পাই, যদি পাই তাহলে বল লিভার ইজ এনলার্জ, লিভার স্প্যান যেটা সেটা এনলার্জ। যদি এখানে এটা নিচু থাকে, এখানে পাই মানে এমফাইসিমাতে কি হয়, এমফাইসিমা লাংসটা কি হয়ে যাবে, এটা পুশ ডাউন করে দেবে। হ্যাঁ, তাহলে কি হবে? সে ড্রপ লিভার হবে। ড্রপ লিভার মানে কি নর্মাল, কিন্তু যদি এনলার্জ হয় এনলার্জের কজ খুঁজতে হবে। এনলার্জ হয় মানে কোনো রোগ আছে কিনা, লিভারে কোনো রোগ আছে কিনা সেটা। ড্রপ লিভার যদি এটা উপর এটা এখানে যে 5 জায়গায় 6 বা 7 পর্যন্ত যদি
আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে পারকাশন। পারকাশন চলছে, পারকাশনে এইটা পারকাশন করে নিলাম। পারকাশনে আর কি দেখতে হবে, ফ্লুইড ফিল আর শিফটিং ডালনেস, এই দুটো জিনিস আছে। ফ্লুইড ফিল অ্যান্ড শিফটিং ডালনেস। ফ্লুইড ফিল দেখার জন্য দেখি হাতটা এখানে রাখুন তো, হাতটা ফ্লুইড ফিল বানাতে হবে। পেশেন্টের হাতটাকে এখানে রাখতে হবে, এখানে রাখুন বাবা, মাঝে মাঝে রাখুন, মাঝে একটা হাত। এইবারে আমি এইদিকে হাত দিলাম, এদিকে টোকা দিলাম, ঠিক আছে? আবার এদিকে হাত দিয়ে এদিকে টোকা দিলাম। যদি আমি এখানে এই যে হাত দিচ্ছি, এটা টোকা দিচ্ছি, দিয়ে এখানে কোনো ফিলিংস পাই। ফিলিংস মানে কি, যদি পেটের মধ্যে অ্যাসাইটিস থাকে, ফ্লুইড থাকে, তাহলে আমি যখন এখানে হাত রেখে এখানে টোকা দেবো না, হাতে একটা ফিলিংস পাবে। হ্যাঁ, একটা ফিলিং আছে। আবার অপোজিট, এবার এখানে হাত রেখে এখানে টোকা দেবো, তাহলে সেই সেম ফিলিংস হবে। যদি দুদিকে ভাইলেটেডটা পাই, তাহলে বুঝতে হবে ফ্রি ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন। মানে এদিকে টোকা দিচ্ছি তখন ওইদিকে আমার শ্বাসটা যাচ্ছে, আবার ওইদিকে টোকা দিচ্ছি তখন ওইদিকে শ্বাসটা যাচ্ছে। স্যার মাঝে হাতটা এই যে আমি ফিলিংসটা যাচ্ছি, এটা যাতে অ্যান্টিয়ার অ্যাবডোমিনাল দিয়ে ট্রান্সমিটেড না হয়, সেই জন্য মাঝে হাতটা রাখা হয়। মাঝে যদি পেশেন্ট নিজে রাখতে পারো ভালো, অথবা কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বলতে পারো হাতটা রাখো, আমি চেষ্টা করতে পারি। স্যার ওটা তো আরেকবার দেখাবেন কীভাবে ফিল করবো? ফিলটা এইখানে হাতটা রাখলাম, এটা ট্যাপ করলাম, আবার এইখানে হাত থেকে এটা ট্যাপ করছি। যদি দুদিকেই ফিলিংস আসে তাহলে বুঝতে হবে ফ্রি ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন। এবং এইটা হতে গেলে কনসিডারেবল, মানে অনেকটা ফ্লুইড থাকতে হবে, তবেই এটা পাবে। অল্প একটু ফ্লুইড থাকলে এটা পাওয়া যাবে। আরেকটা হচ্ছে শিফটিং ডালনেস। কোনটা একদিকে পাওয়া গেলে তাহলে কিন্তু অ্যাসাইটিস নয়, লোকুলেটেড কালেকশন অফ ফ্লুইড হতে পারে। কোনো সিস্ট থাকতে পারে, কোনো লোকুলেটেড কালেকশন, এক জায়গায় কালেকশন হচ্ছে, গোটা ছড়িয়ে নেয়। অ্যাসাইটিস মানে কি, গোটা পেটে যখন জল থাকে তখন আমরা কি অ্যাসাইটিস। ঠিক আছে, এবার হচ্ছে শিফটিং ডালনেস। শিফটিং ডালনেস দেখার জন্য এটা পারকাস করে নিলাম আগে, উপর থেকে নিচে পর্যন্ত করলাম। এবার যেখানে ম্যাক্সিমাম রেজোনেন্স পেলাম, সেখান থেকে হাতটা একটা ল্যাটারালি যাবে। হ্যাঁ, এখানে ডাল পাচ্ছি, তাই তো? এখানটা এই যে শব্দটা উঠছিল, সেটা আর উঠছে না এখানটা। এবার এখানে হাতটা রেখে পেশেন্টকে ওই দিকে একটু ঘুরি, একটু আবার একটু ওইদিকে ঘুরে শুনতো, একটুখানি এখানে হাতটা কিন্তু এখানে তোলা চলবে না, এটা হাতটা এখানেই থাকবে। আমি যেখানে পেয়েছি সেই জায়গাতেই হাতটা রাখতে হবে। এবার একটু ওয়েট করতে হবে, যদি ফ্লুইড থাকে সেটা ওইদিকে চলে যাবে। তাহলে এখানে যেটা ডাল পেয়েছিলাম সেটা তখন রেজোনেন্ট হয়ে যাবে। এবার আবার পারকাস করে দেখবো কোনখানে ডাল হচ্ছে, কোনখানটায় আবার সাউন্ডটা চলে যাচ্ছে, এটা ডাল হলো। তাহলে এটা একটা সাইড করা হলো, দেখি সোজা হয়েছে। আবার ওই একইভাবে যদি ওইটা আবার পারকাস করে এলাম, আবার ওই দিকটা করিয়ে এটা করলাম, যেখানটা ডাল পেলাম আবার এইদিকে ঘুরিয়ে রেখে আবার ওয়েট করলাম, তারপর আবার এরকম করলাম। দেখা যায় যে যেখানে ডাল ছিল সেটা রেজোনেন্ট হয়ে গেল, আবার ওইদিকে যখন ডাল এলাম আমি যখন ঘুরিয়ে পড়ছি তখন রেজোনেন্ট হয়ে গেল। তাহলে বুঝতে হবে there is considerable amount of free fluid in the abdomen, that is called ascites. ঠিক আছে, তাহলে দুটো, একটা হচ্ছে ফ্লুইড সিল মানে হাতে যে টোকা দিয়ে যেটা পাওয়া যায় ফ্লুইড সিল, আর 2 নম্বর হচ্ছে শিফটিং ডালনেস। এবারে যদি খুব কম অ্যামাউন্ট ফ্লুইড থাকে, মানে এটা 1-1.5 লিটার ফ্লুইড থাকলে তবে এটা পাবে। যদি খুব কম অ্যামাউন্ট ফ্লুইড থাকে, ধরো 120 ml ফ্লুইড আছে, তাহলে সেটা এই মেথডে আসবে না। 120 ml ফ্লুইড এই জায়গায় এটা আসবে না। হ্যাঁ, তখন সেটা নি এলবো পজিশনে দেখা, সেটাকে বলে পাডেল সাইন, PUDDLE, পাডেল সাইনটা কি না, পেশেন্টের হাঁটু আর কোনোই দিয়ে পেশেন্ট উপুর হয়েছিল, এটা ঠিক হয়েছিল, সুপাইন পজিশন আছে, কোন পজিশনে করে দেয়, পেশেন্ট উপুর হয়েছিল, দিয়ে হাঁটু আর পা দিয়ে পেটটা উঁচুতে থাকবে, বুঝতে পারছি, দিয়ে পেটের নিচে থেকে পারকাস করে পেশেন্টের পজিশন থাকবে। পেশেন্টের পজিশন হবে এরকম পজিশন হবে পেশেন্টের, আর এইখান থেকে আমি নিচে থেকে পারকাস করবো, পেশেন্টকে, এটা তো সুপাইন পজিশনে শুয়ে আছে, আমি পেশেন্টকে প্রোন করে বলে উপুর হয়েছে, দিয়ে হাতটা গেড়ে হাতটা গেড়ে এটা এই পজিশনে থাকবে। এই পজিশনে থাকলে নি এলবো পজিশন বলা হয়, নি এলবো, এটা দুটো এলবো, নি এলবো পজিশন, নি এলবো
পজিশন। এইখানে এবারে নিচে থেকে টোকা দিতে হবে, এইখান থেকে পারকাস করতে হবে। কীভাবে পারকাস হবে? পারকাসটা কী হবে? তখন এখন যখন আমি পারকাস করছি কি আমি এরকম করছি, তখন পারকাস করবে এরকম উল্টো। পেশেন্ট যখন পজিশনে থাকবে একদম প্রস্তুত থাকবে, তো একবারে ডিপেন্ডেন্ট পার্ট আমি এরকম থাকবে। যদি ওখানে ডালনেস পাই তাহলে পার্টেল সাইন পজিটিভ, পার্টেল সাইন পজিটিভ, বুঝলে? পার্টেল সাইন PUDT এগুলি পার্টেল সাইন। আচ্ছা, এটা হলো পারকাসন। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অসকালটেশন। স্টেথো দিয়ে শুনতে হবে, অসকালটেশন। দেখো সব কটা রিজেন কিন্তু আমি কভার করবো, কোনো রিজেনটাকে ছাড় দিতে হবে। এবং এটা হচ্ছে কি সাউন্ড পাচ্ছে সেটা দেখি। নর্মাল পেরিস্টলটিক সাউন্ড, নর্মাল পার্সেন্ট কী হবে? নর্মাল পেরিস্টলটিক সাউন্ড পাবে। একটা গুড গুড করে আওয়াজ হবে, এই ভাত ফোটা যেন ভাত ফুসে ধরে যেরকম একটা আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ হবে। এটা নিজের পেটে নিজের শুধু দিয়ে করেও শুনতে পাবে যে কীরকম একটা আওয়াজ হবে। হ্যাঁ, এটা নর্মাল আওয়াজ, ঠিক আছে? एग्जाम में कोई एक सिस्टम मिलेगा ना, पूरा बॉडी नहीं करना है। আচ্ছা, একদম শুনে বলো, কি বাচ্চা কথা শুনে বলো, কিরকম সাউন্ড পাচ্ছ শুনে? আচ্ছা, আবার শোনো, শোনো। আচ্ছা, দ্যাট ইজ এ নর্মাল পেরিস্টলটিক সাউন্ড। নর্মাল পেরিস্টলটিক অনেকদিন পরপর একটা করে সেই ভাত ফোটা যেটা আওয়াজ আছে সেটা করে আওয়াজ, মানে ইন্টেস্টিনে সবসময় মুভ করছে, নাহলে যেটা খাওয়া হচ্ছে সেটা কী করে এটা নাশ করতে যাচ্ছে, মুভমেন্ট সবসময় ইনভলেন্টারি। এই যে মুভমেন্টটা সব মানুষের সবসময় হচ্ছে। এইবার এটা যদি বেশি হয় তাহলেও বলি, আর এটা যদি কম হয় তাহলে তো একবারে কেঁদে রাখতে হবে। হ্যাঁ, যদি বেশি হয় তাহলে কি হতে পারে? না, আগে ফিজিওলজিক্যাল কল। হ্যাঁ, সকালে ক্লাস করতে যাবে, কিছু না খেয়ে বেরিয়ে পড়লে, হ্যাঁ, কোন রাতে 10টার সময় খেতে, তাহলে 12 ঘন্টা পেট খালি যাবে, কোনটা পেটে একটা আওয়াজ হবে, কি পেরিস্টলসিস ফিজিওলজিক্যাল দরকার। অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যেখানে জল খাবার খেলে কি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হবে, ডায়রিয়া হবে, তখন পেরিস্টলসিস হবে হারিড। আবার ওটা যখন কারেক্ট হয়ে যাবে তখন আমার নর্মাল চলে আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরও সিরিয়াস কন্ডিশন হতে পারে যেখানে পেরিস্টলসিস বেশি। কোনো জায়গায় ইন্টেস্টাইন হচ্ছে সাবঅ্যাকুট অবস্ট্রাকশন, মানে এই লুমেন আছে, লুমেনটা এরকম হয়ে গেল, তাহলে কী হবে? ওর মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে এই জায়গাটা কী হবে? তার প্রক্সিমাল পার্টটা কী হবে? বেশি কন্ট্যাক্ট করবে। দিস পার্ট উইল ট্রাই টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন, এখানে কল বেশি পাবে। কিন্তু যদি ইনস্ট্রাকশন যদি অবস্ট্রাকশন একবারে কমপ্লিট হয়ে যায়, তখন এ করে 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 ডাইরেক্ট হয়ে ফ্যাটিক হয়ে যাবে, জিরো complete intestinal obstruction. So in partial intestinal obstruction, there will be increased peristalsis. In complete intestinal obstruction, long duration, there will be absence of peristalsis. Peristalsis normal হতে পারে, ফিজিওলজিক্যাল কারণ হতে পারে, প্যাথোলজিক্যাল কারণ হতে পারে। হ্যাঁ, এবার পেরিস্টালসিস যদি কম হয় খারাপ, অ্যাবসেন্ট যদি হয় তাহলে আরও খারাপ। কমপ্লিট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, পেরিটোনাইটিস, পেটের মধ্যে কোনো ইনফেকশন যদি চলে যায় হতে পারে, প্যারালাইটিক আইলিয়াস, মানে একবার স্ট্যান্ড স্টিল হয়েছে, পেটে কোনো মুভমেন্টই হচ্ছে না। পার্টিকুলারলি এগুলো কনসার্ন করে অপারেশন, বড় অপারেশন হয়েছে, গলব্লাডার অপারেশন হয়েছে বা গ্যাস্ট্রিক অপারেশন হয়েছে বা সিজারিয়ান সেকশন হয়েছে, তারপরে কোনো যদি পেটে মুভমেন্ট না থাকে তাহলে খুব খারাপ থাকে। সো এই পেরিস্টলসিস শোনাটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি শুনলে এটা আছে কিনা সব সময় এটা অনেকক্ষণ পর ধরতে গেলে শুনতে হবে, একবার শুনে দিয়ে নাই বলে দিতে হবে না, 9টার কোয়াড্রেন্টে শুনে তারপর তোমার বলতে হবে। এবং একটা জায়গাতেই বললাম যে গোটা 9টা কোয়াড্রেন্টের মধ্যে ওই একটা জায়গাতে বেস্ট শোনা যায়, সব থেকে ভালো যদি পরিষ্কার শুনতে হবে ওই একটা জায়গাতেই হয়, যেন ওখানে তোমাদের শোনা হবে, সব জায়গাতে শোনাটা নেই। তাহলে আমি দেখবো নর্মাল পেরিস্টালসিস আছে কি, আর দেখবো ওটা ইনক্রিজ হচ্ছে কিনা। ইনক্রিজ হলে সেটা ফিজিওলজিক্যাল কজ বা প্যাথোলজিক্যাল কজ হতে পারে, কী কারণ হচ্ছে খেয়াল নেই, ডায়রিয়াতে হতে পারে, অনেকক্ষণ পেট খালি থাকলে হতে পারে স্যার। আর যদি অ্যাবসেন্ট হয়ে যায় সেটা শুনতে হবে, কোথাও একটা প্রেশার পাওয়া যাচ্ছে মানে খুব খারাপ সেটা। আচ্ছা, তারপরে কী হতে পারে, আর কি শোনা যাবে?
যে সবথেকে বেশি কোন পজিশনে শোনা যায়? এই জায়গা, এই জায়গা মিড লাইন থেকে রাইট সাইড, রাইট রাইট হাইপোকন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে কোনো রেনাল আর্টারি যদি রেনাল আর্টারি যদি থাকে, সেখানে যদি কোনো ব্রুই থাকে, কোনো সাউন্ড থাকে, এটা এখানে এখানের সাথে বসে শোনা যায়। রেনাল আর্টারি ব্রুই, রেনাল আর্টারি ব্রুই। একটা পেশেন্টের হাইপার টেনশন কমছে না, প্রচুর ব্লাড প্রেশার, দেখা গেছে রেনাল আর্টারিতে কোনো স্টেনোসিস আছে, তাহলে সেইখানে ব্রুই সাউন্ড করে যেতে পারে। ঠিক আছে, রেনাল আর্টারি, রেনাল আর্টারি যে অ্যাবডোমিনাল ওটা থেকে রেনাল আর্টারি বেরোয় কিডনিতে, সে অনেক ডিপে থাকে ওটা, যে সেখানে যদি কোনো ইয়ে থাকে, স্টেনোসিস থাকে, যে সিনারোইং থাকে, তাহলে কী হবে, ওই একটা সাউন্ড পাওয়া যায়, যেটা রেনাল আর্টারি, রেনাল আর্টারি ব্রুই। হেপাটিক ব্রুই যদি লিভারের ওপরে, এটা শুনছি লিভারটা বড় আছে, লিভারের উপর শুনছি ওখানে ব্রুই আছে, তার মধ্যে লিভারের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেছে, লিভারে কোনো ডিজিজ আছে কিনা সেটা তার লিভারের মধ্যে যদি কোনো ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয়ে যায়, এনহ্যান্স হয়ে যায়, যদি হেমানজিওমা থাকে, হেমানজিওমা অফ লিভার, তাহলে কি রেনাল আর্টারি ব্রুইটা করে। রেনাল এটা যদি কোনো ব্রুই থাকে, ব্রুই লিভারের হেপাটিক ব্রুই বলা হয়, লিভারের ওপরে আমি যেটা শুনছি কোনো সাউন্ড পাচ্ছি, এটা কোনো ভাস্কুলার সাউন্ড পাচ্ছি, এটা হচ্ছে হেপাটিক ব্রুই। যদি লিভারের ব্লাড সার্কুলেশনটা কোনো কারণে বেড়ে যায়, যেমন লিভারে যদি হেমানজিওমা হয় তাহলে হতে পারে, হ্যাঁ, ইনফেক্টিভ হেপাটাইটিসেতে হতে পারে, লিভারে ম্যালিগনেন্সি হলে ব্লাড সার্কুলেশন যদি বেশি হয় তখন পাওয়া যেতে পারে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে অসকালটেটরি ফাইন্ডিংস। একটা হচ্ছে যে সবকটা কোয়াড্রেন্টে দেখতে হবে, নর্মাল অসকালটেশন সাউন্ড আছে কিনা, বেশি আছে না কম আছে, রেনাটরি আছে কিনা, অ্যাবডোমিনাল আউটিক কোনো সাউন্ড আছে কিনা, সেটা অসকালেট করতে হবে। হেপাটিক ব্রুই, স্প্লিনিক ব্রুই এগুলো আছে কিনা, ব্রুই BRUIT ব্রুই মানে সাউন্ড, ভাস্কুলার সাউন্ড। হ্যাঁ, ব্রুইটা একটা ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে, সেরকম একটা অবস্থা। হ্যাঁ, কোনটা গলব্লাডার পয়েন্ট হচ্ছে এই যে রেকটাস অ্যাবডোমিনাল মাসল রয়েছে, আর কস্টাল মার্জিন রয়েছে, এই জায়গাটা গলব্লাডার। তেমনি কিডনি পয়েন্ট হচ্ছে পিছনের দিকে এই যে ইরেক্টার স্পাইনে মাসেল আছে, তার সঙ্গে 12 রিব, এই যে 12 রিব, এটা হাত দাও, এখানে হাতটা দাও, এই 12 রিব হয়েছে, 12 রিব পেয়েছো, লাস্ট রিবটা পেয়েছো। এবারে এই পয়েন্টটা, দিস পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে রেনাল পয়েন্ট, রেনাল অ্যাঙ্গেল, এইটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল, এইটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল, এইটা রেনাল অ্যাঙ্গেল 10 মাইনাস আছে কিনা দেখা। কিডনিতে কোনো রোগ থাকবে রেনাল অ্যাঙ্গেল, ওখানে না, এইটা ইরেক্টার স্পাইনে মাসেল, আর এইখানে এই যে এইটা হচ্ছে রিবস, এই দেখো হাত দাও, এখানে লাস্ট রিবটা শেষ হয়ে গেলে ওই এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল দিস হেয়ার, এই যে পয়েন্টটা দিয়েছে, এই পয়েন্ট হচ্ছে রেনাল অ্যাঙ্গেল, ওদিকেও তো নিয়ে হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। কিডনিতে কোনো রোগ থাকে, কিডনিতে কোনো টিউমার আছে বা কিডনিতে কোনো স্টোন আছে বা কোনো, তাহলে কি ওখানে ব্যথা ইনফেকশন আছে, তাহলে ব্যথা হবে। হাইড্রোনেফ্রোসিস, কিডনিটা বড় হয়ে গেছে, তাহলে ওই জায়গায় টিপলে ব্যথা হবে। নর্মাল পার্সনে যেটা পাবো না, enlargement of the kidney is called hydronephrosis. Nephrolithiasis মানে কি, কিডনির মধ্যে যদি কোনো স্টোন, নেফ্রোলিথিয়াসিস। লিভার ভ্যালভেটটা পাটা ভাঁজ করতে হবে পেশেন্টকে, পেশেন্টের মুখটা দিয়ে ঘোরাতে হবে, সোজা পুশ হয়ে গেছে, কোনো চিন্তা, পাটা ভাঁজ হবে। আর এই যে ল্যাটারাল মাসেলটা আছে, এর সাইডে হাতটা রাখতে হবে এবং পেশেন্টকে বলতে হবে শ্বাস নেমে চলে যাবে, শ্বাস নিতে ধীরে ধীরে শ্বাস নিই, এবার 1 সেন্টিমিটার কোনো বাড়ালাম, একটা পজিশনে 2-3 মিনিট রাখতে হবে, তারপরে আবার আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো অসকালটেশন। আর নেক্সট হচ্ছে যে অ্যানোরেক্টাল লিজেন, নেক্সট লেখো অ্যানোরেক্টাল লিজেন। বলছি যদি অ্যাসাইটিস থাকে বা ওভেস প্রেশার থাকে তাহলে তো মানে বোঝা মুশকিল হবে, মানে লিভার অ্যাসাইটিস থাকলে তোমার ফ্লুইড দিতে হবে, সেপ্টিং ডালনেস করে ল্যাটারাল সাইড। আমি বলছি লিভারে যে কি অবস্থা সেটা তো বুঝতে হবে, মানে না বুঝতে লিভার তো অ্যান্টিরিয়ার থাকবে, উপরের দিকে থাকবে, লিভারটা ভেতরে ঢুকতে থাকবে না, কিডনির মতো নয় যে অ্যাসাইটিসটা ঢুকে যাবে। আচ্ছা, তারপর যে অ্যানোরেক্টাল লিজেন, ওখানে কি ডিজিজ হতে পারে? একটা হচ্ছে ফিসার, অ্যানাল ফিসার,
অ্যানাল ফিসার সাইডে ছেড়ে যায়, তো এখানে তাহলে 4-5টা বিশেষ করে পোস্টিয়ার ফিসার মোট কমন, অ্যানাল ফিসার। তারপরে ফিস্টুলা, ফিস্টুলা মানে কি ওখানে একটা ভেতরের সঙ্গে কমিউনিকেশন ট্র্যাক থাকে, এখান থেকে পাস ডিসচার্জ হয়, অ্যানাল ফিস্টুলা। পাইলস আর হেমারয়েডস, হেমারয়েডসের 3টে গ্রেড আছে। একটা হচ্ছে হেমারয়েডটা মানে পাইলসটা উপরে রয়েছে, কোনো সময় নিচে নামছে না, পায়খানাটা নিচে। 2 নম্বর হচ্ছে যখন ডিফেকেশনের সময় নিচে নামছে, তারপর আবার সময় উপরে চলে যাচ্ছে, সোয়েলিংটা পায়খানা দাঁড়িয়ে। আর যদি কোনোটা যদি সবসময় বাইরে সোয়েলিং হতে পায়খানা দাঁড়িয়ে, তাকে বলা হয় গ্রেড 3 পাইলস। পাইলস আর হেমারয়েডস 3টে গ্রেড আছে। একটা গ্রেড 1 কোনো সময় নিচে নামবে না, গ্রেড 2 অকেশনাল নিচে নামবে ডিউরিং ডিফেকেশন অফ স্ট্রেনিং, আর গ্রেড 3 সবসময় পোলার বাইরে পাইলস। কন্ডাইগ্লোমা অ্যাকুমিনেটা বলে একটা ডিজিজ আছে, এখান থেকে 4-5 হতে পারে। ওখানে কোনো এক্সপোরিয়েশন হতে পারে, আলসারেশন হতে পারে, অনেক সময় থ্রেড 1 বা 1 থাকে, ওই জায়গায় ইচিং হয়, চুলকে চুলকে ওখানে ঘা হয়ে যায়। ওখানে কোনো কার্সিনোমা হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরপরে কি হচ্ছে, একটা গ্লাভস পরে পিআর এক্সামিনেশন করতে পারলে একটু এক্সামিনেশন করে দেখতে হবে প্রস্টেট গ্ল্যান্ড বড় আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, কোনো পলিপ আছে কিনা। হ্যাঁ, ওই জায়গায় অ্যানাটমিক প্যাথোলজিটা পিআর করে পিআর প্রক্টোস্কোপি, প্রক্টোস্কোপি একটা যন্ত্র দিয়ে দেখা যায় কোনো গ্রোথ আছে কিনা। তাহলে এইগুলো হলো টোটাল এক্সামিনেশন অফ দ্য সিকোয়েন্স অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। 3টে ভাগে ভাগ, একটা হচ্ছে মাউথ ক্যাভিটি ইসোফেগাস, তারপর হচ্ছে অ্যাবডোমেন অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে অ্যানোরেক্টাল রিজিয়ন। রুটিনলি যখন তোমরা রেগুলার কেস দেখবে অ্যানোরেক্টাল বা এক্সটার্নাল নামছে না, কিন্তু যদি পরীক্ষার সময় থাকে দরকার স্ক্রিন দেওয়া থাকবে, বা যদি ফিমেল পেশেন্ট হয় তখন স্ক্রিন দেওয়া থাকবে, বা ফিমেল অ্যাটেন্ডেন্ট নিয়ে তখন দেখে বলতে হবে দেখতে ওই দর্শক। প্লাস ওইকে কন্ডিশন যেগুলো বললাম, এগুলো সার্জারিতে যখন করাবে, যেগুলো ডিটেলস সেগুলো পাবে সার্জারিতে। হার্নিয়া, হাইড্রোসিল, ফাইমোসিস, তারপরে রিয়ানোলজি ডিজিজগুলো, এগুলো সার্জারিতে বেশি হয়। আমাদের মেডিসিনের বেশি কনসার্ন হচ্ছে অ্যাবডোমেন অ্যান্ড কিন্তু ওগুলো কিন্তু হেডে লিখতে হবে, মেনশন না করলে হবে। ওটা দেখলেই না, তাহলে কিন্তু জিনিসটা ইনকমপ্লিট হবে, কমপ্লিট হবে। ওই যে বললাম, কারো যদি পেটে ব্যথা দিয়ে ভর্তি হয়েছে মেডিসিন ওয়ার্ডে, তার দেখা গেলো স্প্যানিটি নিতে হার্নিয়া, ওটা কি ওটা সার্জিক্যাল ডিজিজ, আমাদের নয়। কিন্তু আমাকে এটা ডায়াগনোস করতে হবে, করে আমি সার্জারি থেকে আমি ওটা দেখলাম না, তাহলে আমার ডায়াগনোস করবো। করেন আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এটা পড়ে নাও।